আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞানের অংশীদারি কারবারের, বিশেষ করে বরিশাল বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তো প্রশ্নটি লক্ষ্য করলে দেখতে পাই আমিন ও মতিন একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের অংশীদারি কারবার সংক্রান্ত সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যাবলী ছিল নিম্নরূপ, যেটি উদ্দীপক আকারে দেয়া আছে। এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে, প্রশ্নে ক নম্বরে বলেছে মতিনের ঋণ হিসাব প্রস্তুত করো। তা আমি এই যে এখানে লাল কালি দিয়ে রেখেছি, সেপ্টেম্বর 30 তারিখে মতিন 40,000 টাকা ঋণ স্বরূপ সরবরাহ করেন, যার উপর 12% হারে সুদ ধরতে হবে। তাহলে আমরা এই তথ্যের আলোকে ক নম্বরের ঋণ হিসাব প্রস্তুত করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, ঋণ হিসাব আমরা এইভাবে প্রস্তুত করতে পারি টিসক খতিয়ান অবলম্বন করে। তো আমরা জানি টিসক খতিয়ান কীভাবে অঙ্কন করতে হয়। তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা, উপরে লিখব মতিনের ঋণ হিসাব। আর ঋণ সংক্রান্ত যে লাইনটি প্রশ্নে ছিল সেই লাইনটি আমি উপরে নিয়ে এসে রেখেছি, যাতে এটা দেখে আমরা এখানে লিখতে পারি। প্রথমে লিখব 2016 সেপ্টেম্বর 30 তারিখ। তারিখ লেখার পরে আমাদের ঋণ ক্রেডিট দিকে লিখতে হয়। আমরা জানি ঋণ নিয়ে আসলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তো যেহেতু ঋণ হিসাব ক্রেডিট, সেজন্য ঋণ হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব। এখানে নাম লিখব নগদান হিসাব। নগদান হিসাব নাম লিখে এই 40,000 টাকা ক্রেডিট দিকে লিখব ঋণ হিসাবের। এরপরে আবার এই ঋণের উপরে সুদ লিখতে হবে এইখানে, কেননা ঋণের সুদ ধার্যের ফলে ঋণ হিসাব বৃদ্ধি পায়। তো ঋণ হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য আমরা ঋণের সুদ লাভ লোকসান আবন্টনের ডেবিটে যেহেতু লিখি, তাই আমরা এখানে ডিসেম্বর 31 তারিখ দিয়ে লিখব লাভ লোকসান আবন্টন হিসাব ঋণের সুদ। এখন প্রশ্ন হচ্ছে ঋণের সুদ কত হবে, তাই না? তো ঋণের সুদ আমাদের এখানে হিসেব করতে হবে। যেমন 40,000 টাকা ইন্টু এই 12% ইন্টু এখানে সেপ্টেম্বর মাস বলেছে 30 সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাস চলে গেছে, তাহলে আমাদের অক্টোবর থেকে হিসেব করতে হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস, তাহলে গুণ উপরে 3 নিচে 12। এটা ক্যালকুলেশন করে যে টাকাটা হয় সেটা এখানে লিখব। 1200 টাকা হবে এটা হিসেব করলে, সেটা আমরা এখানে লিখব। 3 মাসের ঋণের সুদ হিসেব করতে হবে 12% হারে। তো এবার আমরা এই ব্যালেন্স করব, হিসাবটা ক্লোজ করব। তার জন্য কি করব, এইখানে একটি দাগ দিব, এইখানে একটি দাগ দিব। তো ক্রেডিট দিকে টাকা আছে, ডেবিট দিকে কোনো টাকা নাই। এই ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য আমরা ক্রেডিট দিকে যে দুইটা টাকা আছে যোগ করে এখানে লিখব 41,200 টাকা। এই 41,200 টাকা এইখানে নিয়ে আসবো, দুই দিকে ডাবল দাগ দিব। এবার এই টাকাটা এই উপরে ফাঁকা স্থানে লিখব। এখানে লিখব ব্যালেন্স সিডি বলে এই টাকাটা এইখানে লিখব। তাহলে আমাদের ঋণ এবং ঋণের সুদ সহ মোট ঋণ হিসাবের উদ্বৃত্ত হলো 41,200 টাকা, যেটি সমাপনী উদ্বৃত্ত। তো আমরা জানি ব্যালেন্স সিডি আবার বিপরীত দিকে চলে যায় ব্যালেন্স বিডি নামে। তাই আমরা এখানে 2017 জানুয়ারি 1 দিয়ে লিখব ব্যালেন্স বিডি, এই টাকাটা এই দুই দাগের নিচে লিখব। তো এইভাবে আমরা ঋণ হিসাব প্রস্তুত করতে পারি। পরবর্তীতে খ নাম্বারে কি বলেছিল, খ নাম্বারে বলেছিল এই যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে। তো লাভ লোকসান আবন্টন হিসাবে ছক আমরা এইভাবে অঙ্কন করব। উপরে ডেবিট এবং ক্রেডিট লিখব, লাভ লোকসানের ছক আমরা অঙ্কন করতে পারি। তো এবার আমরা উপরে আমরা একটা কাজ করি, উদ্দীপকের অংশটা উপরে নিয়ে এসে রাখি ছোট করে, যাতে আমরা এটা দেখে সমাধান করতে পারি। তো এই যে উদ্দীপকের কিছু অংশ আমি উপরে নিয়ে এসে রাখলাম। তো লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে আমাদের প্রথমে লিখতে হবে মুনাফার অংশ। এই যে অঙ্কে সবার নিচে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা 75,100 টাকা, ওই টাকাটা আমরা এখানে লিখব নিট মুনাফা বলে, এই 75,100 টাকা। এরপরে বাম দিকে আমাদের মূলধনের সুদ লিখতে হবে, অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ। কে কে ছিল, আমিন এবং মতিন, আমিন এবং মতিন। তো এইখানে মূলধনের সুদ লেখার সময় একটু খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত মূলধন আছে কিনা। এই যে আছে, লক্ষ্য করি
বছরের মাঝামাঝি সময়ে আমিন 60,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। তাহলে আমিনের প্রথমে ছিল 2 লক্ষ টাকা মূলধন, আর পরে আবার আরও 60,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসছে বছরের মাঝামাঝি সময়ে। তাহলে আমরা এখানে এই আমিনের মূলধনের সূত্র একটু বের করি। 2 লক্ষ টাকার উপরে সুদ হবে কত পার্সেন্ট? এই যে মূলধনের উপরে 5% সুদ বলেছে, 5% প্লাস এই 60,000 টাকার উপরে 5% 6 মাসের হবে, কেননা ওইখানে বলেছে মাঝামাঝি সময় নিয়ে এসছে। উপরে 6 নিচে 12। তো আমরা এই দুইটা সমাধান করে এইখানে হবে 1500, এইখানে হবে 10,000। তাহলে আমিনের মোট উত্তোলন মূলধনের সুদ হবে 10,000 আর 1500, 11,500। আর মতিনের মূলধনের সুদ হবে এই 2,40,000 টাকার উপরে 5%, সম্ভবত 12,000 টাকা। তারপরে আমরা এখানে দাগ দিয়ে এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব। এই অঙ্কে আমাদের এই মতিনের ঋণ হিসাব নিয়ে এসেছিল এবং ঋণের সুদ আমরা ক নাম্বারে নির্ণয় করেছিলাম, যে ঋণের সুদের পরিমাণ হয়েছিল সেই ঋণের সুদটা আমরা এখানে লিখব। ঋণের সুদ 1200 টাকা হয়েছিল, আমরা এটি ক নাম্বারে নির্ণয় করেছিলাম। এরপরে আরও এই অঙ্কে যা আছে সেটি হচ্ছে এই উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমাদের এই যে এখানে বলেছে উত্তোলনের উপরে 10% সুদ ধরতে হবে। তাহলে উত্তোলনকে কবে করেছে এখানে লক্ষ্য করতে হবে যে আমিন কারবার হতে 16,000 টাকা এবং মতিন 1 সেপ্টেম্বর তারিখে 12,000 টাকা উত্তোলন করে। তাহলে আমিন যে উত্তোলন করেছে 16,000 টাকা তার উপরে 6 মাসের সুদ হবে। তাহলে আমরা লিখব আমিনের সুদ লিখব 16,000 টাকার উপরে 10% হিসেব করে যা হয় তার অর্ধেক 800 টাকা হবে সম্ভবত। আর মতিন আবার 1 সেপ্টেম্বর তারিখে উত্তোলন করেছে, এই যে 1 সেপ্টেম্বর তারিখে উত্তোলন করেছে 12,000 টাকা মতিন। তাহলে এই 12,000কে যদি আমরা 10% করি তাহলে হচ্ছে 1200, 12 মাসের সুদ হচ্ছে 1200। কিন্তু আমাদের এখানে 1 সেপ্টেম্বর তারিখে বলেছে। 1 সেপ্টেম্বর বললে আমাদের কত মাসের হবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাসের। তো 12 মাসের যদি 1200 হয়, 4 মাসের সুদ হবে আমাদের সম্ভবত 400 টাকা। 400 টাকা এখানে লিখব, এখানে দাগ দিব, এই দুটো যোগ করে এখানে লিখব। আর কি আছে এই অঙ্কে? আমরা মূলধনের সুদ লিখেছি, ঋণের সুদ লিখেছি, উত্তোলনের সুদ ডান দিকে লিখেছি, আর কিছু নাই। এবার আমরা এইখানে দাগ দিলাম, এইখানে দাগ দিলাম। এই অঙ্কে বেতন বা অন্যান্য তথ্য নাই, থাকলে লিখতাম। এবার এই দুইটা যোগ করে এইখানে লিখব, এই যোগফলটা এইখানে নিয়ে আসব, দুই দিকে ডাবল দাগ দিব। দেওয়ার পরে এই টাকা থেকে এই দুইটা বিয়োগ করে এইখানে টাকা লিখব। এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে কত হবে? 51,600 টাকা হবে। এবং এই 51,600 টাকা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা, দুইজন অংশীদারের মধ্যে ভাগ করে দিব। তাহলে এখানে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ আমিন এবং মতিন, দুইজনের নাম লিখব। আমিন এবং মতিন কত অংশ করে পাবে এই মুনাফার? লক্ষ্য করি এই যে এইখানে লেখা আছে প্রথম লাইনে, তারা 2:1 অনুপাতে ভাগ করে দিবে। তাহলে 2:1 অনুপাতে যদি ভাগ করে নেয় তাহলে 2 আর 1-এর যোগফল 3। তাহলে এই টাকাটাকে যোগফল 3 দিয়ে ভাগ করে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমিনের হবে 34,400 টাকা। আবার এই যে টাকা 51,600, এটাকে এই অনুপাতের যোগফল 3 দিয়ে ভাগ করে যদি 1 দিয়ে গুণ করি তাহলে হবে 17,200 টাকা। এই দুইটা টাকা এখানে লিখে আমরা যদি নিচে দাগ দিই, দুটো যোগ করলে আবার এই টাকার সাথে মিলে যাবে। তো এইভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে মুনাফা বন্টন করতে পারি অংশীদারদের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বারে আমাদের বলেছিল অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে। তো মূলধন হিসাবের ছক আমরা এইভাবে অঙ্কন করব। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা মূলধন হিসাবের ছক অঙ্কন করতে পারবে। যেমন আমিন এবং মতিন দুইজন ছিল, সেজন্য আমিন মতিন এদিকেও লিখবো, ওইদিকেও লিখবো। তো লক্ষ্য করি উদ্দীপকের অংশটা আমি নিয়ে এসে রেখেছি উপরে, যাতে এইটা দেখে আমরা এটা সমাধান করতে পারি। প্রথমে ডান দিকে আমরা তারিখ লিখব 2016 জানুয়ারি 1। ব্যালেন্স বিডি, মূলধন কত কত ছিল? মতিনের ছিল 2 লক্ষ, এই
আমিনের ছিল 2 লক্ষ, মতিনের ছিল 2,40,000 প্রারম্ভিক মূলধন। তো এইখানে আমরা লিখব 2 লক্ষ 2,40,000, যার যে প্রারম্ভিক মূলধন ছিল এইখানে। তো এই প্রারম্ভিক মূলধন লেখার পরে আমাদের দেখতে হবে অঙ্কের মধ্যে অতিরিক্ত মূলধন আছে কি না। তো এই যে এইখানে লক্ষ্য করি, বছরের মাঝামাঝিতে আমিন 60,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসে। বছরের মাঝামাঝি বলতে 1 জুলাই বোঝায়, তাই আমরা জুলাই 1 তারিখ দিয়ে নগদান হিসাব লিখে 60,000 টাকা লিখব আমিনের ঘরে। কারণ আমিন অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে, অতিরিক্ত মূলধন নিয়ে আসলে এখানে নগদান হিসাব লিখব, কারণ অতিরিক্ত মূলধনের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো মূলধন হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব নগদান হিসাব। এরপরে এই অঙ্কে উত্তোলন ছিল। তো উত্তোলন এই যে লক্ষ্য করি, আমিনের উত্তোলন ছিল 16,000, মতিনের উত্তোলন ছিল 12,000 টাকা লিখব, 16,000 আর 12,000। আবার এই অঙ্কে মূলধনের সুদ ছিল। তো মূলধনের সুদ আমরা ক্রেডিট দিকে এখানে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে মূলধনের সুদ লিখব। মূলধনের সুদটা আমরা বের করেছি, খ নাম্বারে আমরা অবশ্য মূলধনের সুদ বের করেছি কার কত হবে। আমিনের সম্ভবত হয়েছিল 11,500 আর মতিনের হয়েছিল 12,000, অর্থাৎ এই 2 লক্ষ টাকার পূর্ণ বছরের আর এই 60,000 টাকার উপরে হাফ বছরের যদি হিসেব করি 5% হারে মূলধনের সুদ, তাহলে এখানে মূলধনের সুদ হবে 11,500 আর 24,000 টাকার 5% 12,000 টাকা। এরপরে আবার এই অঙ্কে উত্তোলনের সুদ ছিল। তো উত্তোলনের সুদ আমরা বিশেষ করে এই উত্তোলন যা করেছে 16,000 টাকার উপরে 10% হিসেব করে হাফ বছরের হবে আমাদের আমিনের হবে 800 টাকা এবং মতিনের 12,000 টাকার উপরে 1 সেপ্টেম্বর তারিখ থেকে 4 মাস হয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের সুদ 400 টাকা হয়, আমরা হিসেব করেছিলাম কিছুক্ষণ আগে। তাহলে আমরা মতিনের উত্তোলনের সুদ লিখব 400 টাকা। তো এই অঙ্কে আর কোনো তথ্য নাই, কিন্তু মুনাফার অংশ আছে। তো মুনাফার অংশ আমরা শেষে এখানে লিখব। তবে বেতন আছে, বেতন কে পাবে এই যে লক্ষ্য করি, তো উত্তোলন লেখার পরে আমাদের এই অঙ্কে আর কি আছে লক্ষ্য করি। এই যে এইখানে বলেছে চুক্তি অনুযায়ী আমিন মাসে 2,000 টাকা বেতন পাবে। তো এক মাসে যদি 2,000 টাকা বেতন পায় তাহলে 12 মাসের বেতন 2,000কে 12 দিয়ে গুণ করে 24,000 টাকা হবে। এইখানে লিখব বেতন বলে 24,000 টাকা আমি এই কে পাবে বেতন, মতিন পাবে, মতিনের ঘরে লিখব। এইবার আমরা মুনাফার অংশ লিখব সবার শেষে। বন্টনযোগ্য মুনাফা কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম, সে মুনাফার অংশটা এখানে লিখব। সম্ভবত আমিনের হয়েছিল কত, লাভ লোকসান আবন্টনের ডেবিটে মুনাফা বের করেছিলাম 34,400 টাকা, সম্ভবত আমিনের 34,400 টাকা এবং মতিনের হয়েছিল 17,200 টাকা, সম্ভবত 17,200 টাকা। তো এই অংশীদারদের মূলধন হিসাবে এখন লেখা শেষ। এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার জন্য এইখানে একটি দাগ দিব, আবার এইখানে একটি দাগ দিব, তারপর ডান দিক যোগ করে আমরা লিখব। এই টোটালটা যোগ করে আমরা পাবো এই 2,93,200 এবং আমিনের এই টোটালটা যোগ করে পাবো 3,05,900। এগুলো যোগ করে এখানে লিখলাম, এগুলো যোগ করে এখানে লিখলাম। এই দুটো যোগফল আবার এইখানে নিয়ে আসবো। এই টাকাটা আমরা এইখানে নিব আর এই টাকাটা এইখানে নিব, অর্থাৎ এই দুটো যোগফল এখানে নিয়ে আসলাম। এবার এই যোগফল থেকে এই দুটো বিয়োগ করব। বিয়োগ করে যে টাকাটা হবে সেটি হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। দুই দিকে আমরা ডাবল দাগ দিব, দেওয়ার পরে এই টাকা থেকে এই দুইটা বিয়োগ করব। বিয়োগ করে এইখানে টাকা লিখব 2,80,800। আবার এই যে টাকা থেকে এই উপরে দুইটা বিয়োগ করব, বিয়োগ করে এইখানে টাকা লিখব 2,89,100। পাশে লিখব ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সমাপনী মূলধন, সেজন্য আমরা 31শে ডিসেম্বর তারিখ দিব। এখন নিয়ম অনুযায়ী এই যে সমাপনী ব্যালেন্স সিডি হলো, এই সিডিটা আবার এদিকে বিডি নামে চলে যায়। তাহলে আমরা আমিনের যে ব্যালেন্স সেটি লিখব আমিনের ঘরে, মতিনের যে ব্যালেন্স সেটি লিখব মতিনের ঘরে, এই দুই দাগের নিচে। এবং এই টাকা সোজা লিখব ব্যালেন্স সিডি 2017 জানুয়ারি 1। এখানে ছিল 16 ডিসেম্বর 31 আর এখানে পরের দিন হবে 2017 জানুয়ারি 1। তো এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়।
আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই ঢাকা বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।